নমস্কার বন্ধুরা, আমার নাম রিনা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের আমার জীবনের একটি সবচেয়ে গোপন অন্ধকার দিক তুলে ধরব। এটা আমার জীবনের ভুল, আমার জীবনের সেই সত্যিটা যেটা সমাজের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। অনেকেই হয়তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, কিন্তু বলতে পারেন না। এই গল্পটি সম্পূর্ণ আমার জীবন থেকে নেওয়া। গল্পটা শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন। আসুন গল্পটা শুরু করি। আমি রিনা, বয়স তখন ৩০-এর কোঠায়। আমার স্বামী জয় এবং আমাদের দুটো মিষ্টি ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট্ট সংসার। জয়ের একটা বেসরকারি অফিসে ভালো চাকরি, সংসার বেশ সচ্ছলই ছিল। আর ৫টা বাঙালি মধ্যবিত্ত পরিবারের মতো আমার জীবনও ছিল সাদামাটা। সকাল থেকে রাত অবধি শুধু ঘর আর ছেলে মেয়েদের দেখভাল করা। আসলে সমস্যাটা ঠিক কবে শুরু হলো সেটা আমি নিজেও বুঝতে পারিনি। জয়ের ব্যস্ততা বাড়ার সাথে সাথে আমাদের মধ্যেকার দূরত্বও যেন ধীরে ধীরে বাড়তে শুরু করল। সে রাতে ফিরত, ক্লান্ত থাকত, আর আমাদের গল্পগুলো কেমন যেন ফুরিয়ে যাচ্ছিল। আর এই সময়টাতেই আমাদের জীবনে এলো সৌরভ। সৌরভ জয়ের কলেজের সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই ওদের বন্ধুত্ব। সৌরভের বাড়ি একটু দূরে, কিন্তু প্রায়শই ও কাজের সূত্রে আমাদের শহরে আসত আর মাঝে মাঝে আমাদের বাড়িতেও রাত কাটাত। প্রথম দিকে আমার একটু অস্বস্তি হতো, কিন্তু জয় বলতো, আরে সৌরভ তো বাইরের কেউ না, ও তো আমার ভাইয়ের মতো, তোমারও দেওরের মতো, লজ্জা কিসের। সৌরভ মানুষটা খুবই ভালো। সে অত্যন্ত বিনয়ী, হাসি খুশি আর যে কোনো বিষয়ে খুব মনোযোগ দিয়ে কথা শুনত। জয় হয়তো আমাকে সামান্য একটা কথা বলেও ভুলে যেত, কিন্তু সৌরভ সব মনে রাখত। আমার কোন শাড়িতে আমাকে বেশি মানায়, কোন রান্নার স্বাদ আমার হাতে ভালো হয়, এসব ছোটখাটো বিষয়েও ওর প্রশংসা করার একটা স্বভাব ছিল। প্রথম দিকে এসব প্রশংসা আমাকে কেবল আনন্দ দিত। মনে হতো, যাক, কেউ তো অন্তত আমার অস্তিত্বটা বুঝতে পারছে। জয়ের কাছে আমি কেবল একজন স্ত্রী আর মা, কিন্তু সৌরভের চোখে আমি যেন একজন আলাদা মানুষ। সৌরভের আসা যাওয়া ক্রমশ বাড়তে লাগল। জয় অফিসের কাজে আটকে গেলে সৌরভ একা আসত, আমার সাথে বসে গল্প করত। আমরা হয়তো চা খাচ্ছি আর সে হাসি মজা করছে। এই সময়টায় আমার মনটা যেন একটু হালকা লাগত। একদিন রান্নাঘরে কাজ করছি। জয় তখন অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে। সৌরভ এসে দরজায় দাঁড়াল। আমি তখন শাড়ির আঁচল কোমরে গুজে কাজ করছিলাম। সে আমার দিকে তাকিয়ে কেমন যেন হাসল, বলল, রিনা ভাবি, আপনাকে এই ঘরোয়া চেহারায় দারুণ লাগে। আপনার মুখের এই সারল্যটা জয়ের কপালে জুটেছে, ও ভাগ্য করে পেয়েছে। আমি প্রথমটা চমকে গিয়েছিলাম। এর আগে জয়ের কোনো বন্ধু আমার দিকে এভাবে তাকায়নি বা এমন কথা বলেনি। আমার গাল দুটো কি লাল হয়ে উঠেছিল বুঝতে পারিনি। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললাম, আরে দূর, কি যে বলো সৌরভ, যাও গিয়ে বসো, চা নিয়ে আসছি। কিন্তু সৌরভের চোখ দুটো যেন এক মুহূর্তের জন্য আমার থেকে সরছিল না। সেই চাহনি, তাতে ছিল প্রশংসা, কিন্তু তার থেকেও বেশি কিছু যা আমি ঠিক ধরতে পারছিলাম না। আমার বুকটা কেন জানি ধরফর করছিল। আমি দ্রুত চা বানাতে মন দিলাম, কিন্তু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা অনুভব করছিলাম। এরপর থেকে একটা অদ্ভুত খেলা শুরু হলো। আমি যখনই ওর চোখের দিকে তাকাতাম, দেখতাম ও আমার দিকেই তাকিয়ে আছে। যেই না আমি তাকাচ্ছি ও অমনি চোখ সরিয়ে নিত, কিন্তু সেই এক ঝলকের দৃষ্টিতে যেন অনেক অব্যক্ত কথা লুকালো থাকত। আমি নিজেও কি তখন ভুল করছিলাম? হয়তো করছিলাম। জয়ের অবহেলার কারণে আমার ভেতরের নারী সত্তাটা কেমন যেন নাড়া খাচ্ছিল। সৌরভ যখন আসত, আমি হয়তো অবচেতন মনেই একটু ভালো শাড়িটা পরতাম, কিংবা চুলে একটু বেশি যত্ন নিতাম। আমার সেই সামান্য সাজ আটটককে হয়তো সৌরভ ভুল ইঙ্গিত হিসাবে ধরে নিয়েছিল। আমি বুঝতে পারছিলাম, আমাদের এই সম্পর্কটা কেবল বন্ধুর স্ত্রী আর বন্ধুর বন্ধুর সরল সীমায় আর নেই। এর মধ্যে অন্য কিছুর বীজ বুনতে শুরু করেছে। একদিন বিকেলে সৌরভ এলো। জয় তখনও ফেরেনি। সেদিন আমার মনটা খুব খারাপ ছিল। সকালে জয়ের সাথে একটা তুচ্ছ বিষয় নিয়ে একটু ঝগড়া হয়েছিল। জয় খুব কড়া কথা বলেছিল। সৌরভ এসে দেখল আমি একা বসে আছি, আর আমার চোখ দুটো একটু ভেজা ভেজা। সে খুবই নরম সুরে জিজ্ঞাসা করল, কি হয়েছে রিনা ভাবি, জয় কিছু বলেছে? আমি তখন নিজেকে আর সামলাতে পারলাম না। আমার ভেতরে জমে থাকা সমস্ত রাগ, অভিমান যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমি বললাম,
আর বলো না সৌরভ, জয় এখন অন্য মানুষ হয়ে গেছে। ওর কাছে অফিস আর বন্ধুদের বাইরে আমার কোনো দাম নেই। আমি যেন শুধু এই বাড়ির একজন সেবাদাসী মাত্র। আমারও তো একটা মন আছে। সৌরভ আমার কাছে এসে বসল, খুব কাছে। ওর শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। সে আমার হাতটা ধরে ফেলল, খুব আলতো করে। আমি জানি ভাবি, সে বলল, আমি বুঝতে পারি আপনার মনের কষ্ট। জয় আপনাকে ডিজার্ভ করে না। আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার মতো সুন্দর মনের একজন নারীকে সব সময় হাসি খুশি থাকা উচিত। আপনার চোখের জল আমার দেখতে ভালো লাগে না। ওর হাতের স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল। একটা অচেনা বিদ্যুৎ তরঙ্গ আমার ভেতরে খেলা করে গেল। আমি হাতটা সরাতে পারতাম, কিন্তু পারলাম না। ওর কথায় যে সহানুভূতি ছিল, জয়ের কাছে আমি তা অনেক দিন পাইনি। সেই মুহূর্তে মনে হল এই মানুষটাই কেবল আমাকে বুঝছে। সে আমার দিকে ঝুঁকে এলো, তার চোখ দুটোতে তখন গভীর এক মায়া। সে বলল, আপনি একদম একা নন রিনা ভাবি। আমি সব সময় আপনার পাশে আছি, আপনার বন্ধু হয়ে, আপনার সমস্ত দুঃখের সঙ্গী হয়ে। এইটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেইল। আমি তখন আবেগের বন্যায় ভাসছি, আর সে এই সুযোগটা নিল। আমার মনের দুর্বলতার সুযোগ নিয়ে সে আমার ব্যক্তিগত সীমারেখা পার করে ফেলল। আমি জানি এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে এটাই সত্যি বলে মনে হচ্ছিল। আমি চোখ বন্ধ করে ওর হাতের উষ্ণতা আরও গভীরভাবে অনুভব করলাম। এর কিছুদিন পর এক সন্ধ্যায় জয় অফিসের কাজে শহরের বাইরে গেল ৩ দিনের জন্য। ছেলেমেয়েরা দুপুরে খেয়ে ঘুমোচ্ছিল। বাড়িতে আমি একা। আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। সন্ধ্যাবেলা সৌরভ ফোন করল। জয় নেই শুনে সে বলল, ভাবি আপনার একা একা মন খারাপ করছে নিশ্চয়ই, আমি কি একটু আসব? আমার মন বারণ করল, কিন্তু আমার ভেতরের রিনাটা বলল, আসতে পারো। সৌরভ এলো। সে এসেই বলল, একা একা একদম মন খারাপ করবেন না, চলুন ছাদে যাই, গল্প করি, আপনার পছন্দের গান শুনব। আমরা ছাদে গেলাম। হালকা ঠান্ডা বাতাস বইছে, চাঁদ উঠেছে। আমরা পাশাপাশি বসে গল্প করছিলাম, কিন্তু গল্পের মধ্যে সেই প্রথম দিনের মতো একটা চাপা উত্তেজনা ছিল। আমরা নিজেদের খুব কাছাকাছি অনুভব করছিলাম। এক সময় গল্প থামল, নীরবতা নামল আমাদের মাঝে। সেই নীরবতা কথা বলছিল। সৌরভ হঠাৎ আমার দিকে তাকাল। তার চোখ দুটো যেন গভীর সাগরে পরিণত হয়েছিল, যেখানে ডুবে যেতে আমার ভয় করছিল না। সে ধীরে ধীরে আমার আরও কাছে এলো, বলল, রিনা ভাবি, একটা কথা বলি। আমি কেবল মাথা নাড়লাম। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আমার হৃৎপিণ্ড যেন দ্রুত গতিতে ঢোল বাজাচ্ছিল। সৌরভ হাত বাড়িয়ে আলতো করে আমার চুলগুলো কানের পেছনে গুজে দিল। ওর হাতের সামান্য স্পর্শে আমার শরীরে এক তীব্র শিহরণ জাগল। মনে হল শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে মাথায় উঠে গেল। আমি যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। সে ঝুঁকে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা ভুল, সমাজের চোখে এটা ঘোর অন্যায়, কিন্তু আমার মন কোনো যুক্তি মানতে চাইছিল না। ওর শরীরের কাছাকাছি আসার সেই উষ্ণতা, সেই মাদকতা আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলল। আমি তখন কেবল রিনা ছিলাম না, আমি ছিলাম এক নিষিদ্ধ আবেগের শিকার। অন্ধকারের সুযোগ নিয়ে আমাদের সেই নিষিদ্ধ সম্পর্কটা যেন এক লহমায় আরও গভীরে চলে গেল। সেই রাতে আমরা দুজনেই সমাজের সমস্ত নিয়মকানুন ভেঙে একটা এমন কাজ করে ফেললাম, যার কোনো সামাজিক মর্যাদা নেই, শুধু আছে গোপন পাপ আর তীব্র অনুভূতির স্বাদ। এরপর জয় ফিরে এলো, কিন্তু আমার জীবনে সবকিছু পাল্টে গিয়েছিল। আমি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে অনুশোচনা আর ভয় আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি কি করলাম? জয়ের সাথে আমি প্রতারণা করেছি, কিন্তু সেই অনুশোচনার পাশাপাশি ছিল এক অদ্ভুত আসক্তি। সৌরভের কাছে যে ভালোবাসার মনোযোগ আমি পেয়েছি, তা আমাকে আবার তার দিকে টেনে নিয়ে যেত। সেই অবৈধ সম্পর্কের তীব্রতা, সেই গভীর স্পর্শের স্মৃতি, এসব আমাকে দুর্বল করে দিত। সৌরভও বুঝতে পারত আমার মনের টানাপড়ন। সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে মাঝে মাঝে ফোন করে বা দেখা করে সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিত। একদিন জয় একটা পারিবারিক অনুষ্ঠানে আমাকে নিয়ে যাচ্ছিল। আমি শাড়ি পরছিলাম। সৌরভ ফোন করল, ভাবি, এখন কোথায় আপনি? আপনি কি জানেন ওই নীল রঙের শাড়িতে আপনাকে কেমন লাগে? যখন আপনি প্রথমবার শাড়িটা পরেছিলেন, সেই দিন আমার চোখ আপনার উপর থেকে সরছিলই না। ওর এমন কথা শুনে আমার হাত কাঁপতে শুরু করল। এক মুহূর্তে পুরনো দিনে সেই আবেগ ফিরে এলো। আমি ভয়ে ভয়ে বললাম, সৌরভ, এসব কথা বলছো কেন? আর কখনো এসব বলবে না। আমি ভুল করেছি, আমি অনুতপ্ত, আমি জয়কে ঠকাতে পারব না। সৌরভ হেসে উঠল,
ঠকানো? আপনি কি সত্যি মনে করেন এটা ঠকানো? জয় আপনাকে যেটুকু দিয়েছে আমি তার চেয়ে বেশি কিছু দেইনি কি? আপনিও তো চেয়েছেন রিনা ভাবি, আপনার চোখের দিকে তাকিয়েই আমি বুঝেছিলাম আপনিও এই বাঁধন থেকে মুক্তি চাইছিলেন। ওর কথাগুলো আমার মনের দুর্বল জায়গায় আঘাত করল। আমি প্রতিবাদ করতে পারলাম না। আমার সেই দিনের নীরবতা ছিল আমার সম্মতি, আর সেই সম্মতি এখন আমার জীবনের সবচেয়ে বড় কাল হল। আমাদের সম্পর্কটা এর পর থেকে চলতেই থাকল, কিন্তু সেটা কেবল সুযোগ পেলেই। কখনো গভীর রাতে জয়ের অনুপস্থিতিতে ওর ফোন কল, কখনো আমার সামান্য স্পর্শে ওর ইঙ্গিতপূর্ণ হাসি। আমি সমাজের চোখে একজন ভালো স্ত্রী, ভালো মা, কিন্তু ভেতরে ভেতরে আমি ছিলাম সেই অবৈধ সম্পর্কের দাস। আমি জানি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এর কোনো সামাজিক স্বীকৃতিও নেই, কিন্তু সেই নিষিদ্ধ আবেগের আকর্ষণ থেকে আমি মুক্তি পেতে পারছিলাম না। আমার এই পাপের গল্প হয়তো কোনো দিন কেউ জানতে পারবে না, কিন্তু এই গোপন কথাটা আজ আমি আপনাদের সাথে